অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, আমাদের গোয়া সিরিজের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের নর্থ গোয়া ট্যুরে, দুদিনের নর্থ গোয়া ট্যুরের পুরো আইটিনারি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে নর্থ গোয়াতে আমরা বাগা বিচের হোটেলে কোন হোটেলে ছিলাম, কিভাবে এলাম, কিরম গাড়ি করে আমরা সাইট সিন করলাম, গাড়ি ভাড়া কত, এছাড়া বিচ স্যাক সহ গোয়াতে কোথায় কোথায় আমরা খেলাম, সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওটাতে। আপনারা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও অবধি যদি অনন্যার সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ঘড়িতে সকাল 5টা। বাড়ি থেকে এয়ারপোর্ট কাছে হওয়ায় 5 মিনিটেই পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। চলে এসেছি আমরা কলকাতা এয়ারপোর্টে। এখন ঘড়িতে সকাল 6টাও বাজেনি। আজকে আমরা গোয়ার জন্য রওনা হচ্ছি। আমাদের সকাল 7:40-এ কলকাতা থেকে ডাইরেক্ট মোপাতে হচ্ছে আমাদের ফ্লাইট। এই দুদিন খুবই বিফোর টাইমে ছেড়েছে। এবার আজকে কটায় হয়, আমাদের লাগেজ ড্রপ হয়ে গেছে। এবার আমরা সিকিউরিটি চেকের দিকে যাব, তারপর রওনা হব। এবার আমাদের ডিপারচার গেটটা নিচে, তাই নিচে নেমে বাসে করে ফ্লাইটে এখানে আমাদের আসতে হলো। আমরা ডাইরেক্ট ফ্লাইটে গোয়া যাচ্ছি। আপনারা চাইলে মুম্বাই ফ্লাইটে এসে সেখান থেকে ট্রেনে করেও গোয়া যেতে পারেন, বা ডাইরেক্ট গোয়াতেই পুরোটাই ট্রেনে করে যেতে পারেন। আমাদের ফ্লাইটে এবার টিকিটের মূল্য ছিল 9,000 টাকা এক একজনের। যদিও টিকিটের দাম কখনোই ফিক্স থাকে না, কম বেশি হতেই থাকে। পৌঁছে গেলাম আমরা গোয়ার মোপা এয়ারপোর্টে, মানে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঘড়িতে সকাল 10:30। এই বেল্টেই আমাদের লাগেজ আসার কথা। লাগেজ নিয়ে এখান দিয়েই বেরোতে হবে। আর এইখানে এসেই গাড়িতে উঠতে হবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। বাগা বিচের একদম উপরেই হচ্ছে আমাদের হোটেল কাসা বাগা। এই ফ্লাইট একদম টাইমে এসেছে, বিফোর টাইমে এসেছে বলা যায়। আমরা যে গাড়িটা নিয়েছি সেই নাম্বার আপনাদের দিয়ে দেব, চাইলে আপনারা বুক করতে পারেন। আর যদি ভিতর থেকেও আপনারা স্ট্যান্ড থেকেও ট্যাক্সি বা ক্যাবও নিতে পারেন। আর এই যে এয়ারপোর্ট থেকে কিন্তু যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। এয়ারপোর্ট থেকে হোটেল ড্রপ করতে গাড়ি ভাড়া নিল আমাদের 1200 টাকা। এই হলো আমাদের হোটেল কাসা বাগা। লাগেজ ওরা নিয়ে গেছে, আমরাও এখন যাচ্ছি রিসেপশনের দিকে। আমরা আগে থেকেই হোটেলটা বুক করে নিয়েছিলাম, কারণ আগে থেকে যদি বুক করা না থাকে না, তাহলে কিন্তু এই কোনো প্রপার টাইমে ছুটি, উইকেন্ড এগুলোতে ঠিক ভালো হোটেল পাওয়া যায় না পছন্দসই। এই হোটেলটা কিন্তু বেশ যথেষ্ট সবুজে সবুজ চারিদিকে। এদিকে হচ্ছে রিসেপশনটা। রিসেপশনে গিয়ে আগে আমরা চেক ইন ফর্মালিটিগুলো করে নিই। আমরা 11টা থেকে হোটেলটা বুক করেছিলাম। চেকিংয়ের সময় প্রত্যেকের আইডি প্রুফ দেখাতে হবে। আর চেক ইন টাইম হলো দুপুর 2টো। আমরা পৌঁছে গেছি আমাদের নর্থ গোয়াতে, আমাদের হোটেলে কাসা বাগাতে, যেটা বাগা বিচে একদম টিটোস লেন 2-তে। তো আমাদের এই এয়ারপোর্ট থেকে এইখানটা আসতে সময় লাগলো 40 মিনিট মতো। চেক ইন ফর্মালিটি শেষ করে এবার আমরা রুমে যাব। এমনিও হোটেলটাও ভীষণ সুন্দর দেখাই যাচ্ছে, আর পরে আরও সময় নিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর আপাতত যে রুমটা পেয়েছি, এদের চেক ইন টাইম নর্মালি হচ্ছে 2টোর সময়, কিন্তু যেহেতু আমাদের রুমটা ফাঁকা আছে তাই রুম আমরা এখন পেয়ে গেছি। ঘড়িতে এখন বেলা 12টা। তো আমরা আগে রুমে যাই। এখানে হচ্ছে আমাদের রুমটা। পুরো হোটেলটায় বেশ একটা গোয়ানিস লুক, একটা বেশ এথনিক লুক আছে, সেটা পরে দেখাবো। আপাতত চলুন রুমে যাওয়া যাক এবং রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই হলো আমাদের ঘরটা। ঘরের দরজাতেও একটা বেশ এই যে বেতের ফিনিশ মতো একটা বেশ রয়েছে। পুরো রুমটার মধ্যেই একটা বেশ গোয়ানিশ লুক, গোয়ানিশ স্ট্রাকচার রয়েছে। এই যে ছোট্ট ছোট্ট আয়না করে কাঠের, তবে আলোটা রয়েছে। একটা কিং সাইজ বেড, বেডের 2 সাইডে 2টো বেড সাইড টেবিল আছে, গুড নাইট দেওয়া আছে দেখতে পাচ্ছি। এছাড়া পর্দা দেয়া, কাঁচ জানলা রয়েছে, বসার জায়গা রয়েছে। এছাড়া
চায়ের সমস্ত সরঞ্জাম দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল, জল, যা আমাদের রুমটার ভাড়া 4,500 টাকা পার নাইট, যার মধ্যে 3 জনের ব্রেকফাস্টটা ধরা আছে। অফ সিজনে এলে এই রুমটাই অনেক কমে পাবেন, আবার যদি ক্রিসমাস বা সিজনে আসেন তাহলে এই ভাড়াটাই অনেকটা বেড়ে যাবে। বাথরুমের মধ্যেই রয়েছে আলমারি, যথেষ্ট জায়গা দেখতে পাচ্ছি সেখানে, এটা লকারও রয়েছে। আর বাথরুমটা যথেষ্ট বড়, চান করার জায়গাটা ওইদিকে আলাদা করা রয়েছে। তাছাড়া কমোড, বেসিন একটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই রুমটাই কিন্তু একই সাথে পুল ভিউ রয়েছে, তার সাথে সাথে রাস্তার ভিউও রয়েছে। আর রুমটার ওপরটাও বেশ সুন্দর, পুরনো ইট দিয়ে একটা কাঠ দিয়ে পুরনো স্ট্রাকচার করার চেষ্টা করেছে। এই যে সুইমিং পুলটা, এই ভিউটাও রয়েছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে টিটোস লেন 2। টিটোস লেন 1-এর মধ্যে দিয়ে আমরা এলাম, আমরা রাত্রিবেলা আবার সেই টিটোস লেন 1-এ যাব। আর এই যে ওই যে 2 মিনিট হাঁটলেই ওই যে ওখান দিয়ে হচ্ছে সমুদ্রে যাওয়ার, একদম নামলেই সমুদ্র। হোটেলে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা বাগা বিচের দিকে যাব। 2 মিনিট হাঁটলেই হচ্ছে বাগা বিচ। আমাদের লাঞ্চও করতে হবে, তো দেখি বাগা বিচের স্যাকে করি বা কি রেস্টুরেন্ট আছে দেখা যাক, সেখানে আমরা লাঞ্চটা সারবো আর বাগা বিচটা ঘুরে দেখব। আজকে আমাদের মোটামুটি বাগা এবং আশপাশটা ঘুরে দেখারই প্ল্যান আছে। এছাড়া টিটোস লেন তো একদম টিটোস লেনের ওপরই আছি, সেটাও পায়ে হেঁটে ঘুরে দেখব দিনে ও রাতে। চলুন যাওয়া যাক। এই ঢালুটা দিয়ে নেমে ডান দিকে গেলেই হচ্ছে বাগা বিচ। বাগা বিচে এখন দাঁড়িয়ে আছি আমরা। সমুদ্র আজকে ভীষণ উত্তাল, মানে অনেক অনেক ঢেউ। আর এই আমার বাঁদিকে রয়েছে সারি সারি বিচ স্যাক। আমরাও লাঞ্চ করব, কোনটাই করব এখন দেখি। একদম এ মাথা থেকে ও মাথা পুরো একদম স্যাক রয়েছে। রাত্রিবেলা আলো জ্বললেও খুব সুন্দর দেখাবে, তখনও তো আসবই। এই স্যামস বিচ স্যাকটাতেই আমরা লাঞ্চ করব বলে ঠিক করলাম। অনেকগুলো আছে পর পর, কিন্তু এটার গেট আপ দেখে একটুখানি আমাদের পছন্দও হলো। এটাতে বাইরেও বসা যায়, আবার যদি বৃষ্টি আসে বা যদি একটু রোদ অ্যাভয়েড করা যায় তো ভেতরেও বসার জায়গা আছে। বেশ সুন্দর সাজানো গোছানো, রাত্রিবেলা আলো জ্বললেও সুন্দর লাগবে। কেমন লাগছে? ভাইবসটাই দারুণ। শোনো কি রে, কেমন লাগছে? হেভি। দাম কিন্তু আইটেমের অনেকটাই বেশি, তাই না? নর্মালি সাধারণত রেস্টুরেন্টে যে ধরনের, তার থেকে স্যাকগুলোতে। আমরা অর্ডার দিয়েছিলাম হাক্কা নুডলস, মিক্স হাক্কা নুডলস, আর তার সাথে চিলি চিকেন ফ্রাই। কিন্তু এখানে চিলি চিকেনটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে শ্রেডেড চিকেনকে গোয়ানি স্টাইলে এরা রান্না করেছে। দেখেও একটা ডিফারেন্ট লুক রাখছে, খেতেও হয়তো আলাদা লাগবে, খেলে বুঝতে পারবো। আর এরকম একটা বিচ স্যাকে বসে সমুদ্র দেখতে দেখতে খাওয়ারই একটা আলাদা ফিল আছে, দারুণ লাগছে। এই হলো মিস্টার টিটো, যার নামেই টিটোস লেন। টিটোস লেনের বৈশিষ্ট্য হলো সারাদিন চুপচাপ, আর সন্ধ্যার পর থেকে জেগে ওঠে সারা রাত ও পরের দিন সকাল অবধি চলে ডিস্কো লাইভ টিটোস লেনের। হোটেলে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেল হতেই কিন্তু চলে এসেছি বাগা বিচে। বিচটা আবার সন্ধেবেলার জন্য নতুন করে সেজে উঠছে, তার সাথে উত্তাল সমুদ্র, একটা অসাধারণ লাগছে। আর এই বাগা বিচ থেকে কিন্তু একটু হাঁটলেই হচ্ছে ওদিকে ক্যালাঙ্গুটে বিচ। আমরাই হেঁটেই ক্যালাঙ্গুটে বিচেও যাব। সানসেটের একটু আগেই এখন সানসেটটা দেখব, তারপর বিচে থাকবো। টিটোস লেনটাও একটু রাতের আলোয় ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। চলুন। অপূর্ব সানসেট হচ্ছে,
এই গোয়া এসে মানে সত্যি এই সানসেটটা কখন হবে আমরা একদম অপেক্ষা করছিলাম। এই সমুদ্রের মাঝে দাঁড়িয়ে একদম, এটা আমরা দাঁড়িয়ে আছি আজকে ক্যালাঙ্গুটে থেকে দেখছি এখন, তাই তো? ক্যালাঙ্গুটে বিচ থেকে আমরা এই সানসেট দেখছি, অসাধারণ। সানসেটের টাইমটা আজকে হচ্ছে 6:15 আজকে আর কি। গোয়া ফেমাস হেয়ার ব্রেডিং হলো এইটা। একটা বিনুনি 50 টাকা। বাচ্চা থেকে বয়স্ক সকলেই চুলে এই বিনুনিটা বাঁধছে। সানসেট হবার পরই বাগা বিচের আলো জ্বলে উঠেছে। এক একটা বিচ স্যাক এক এক রকম ভাবে নিজেদের সাজিয়ে তুলেছে আলো দিয়ে। এইখানটাতেই আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম। ডিনার অবশ্য করব অন্য একটা বিচ স্যাকে, নাম কাভিটস। খুব সুন্দর সাজিয়েছে দেখলাম। ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা আছে। বাগা বিচে রাতে সমুদ্রের সাথে সুন্দর গান শুনতে শুনতে ক্যান্ডেল লাইট ডিনারটা সেরেই ফেললাম। বিচ থেকে চলে এলাম টিটোস লেন ঘুরে দেখতে। রাস্তার দুধারে অসংখ্য দোকান, নাইট ক্লাব। যত রাত বাড়ছে টিটোস লেনে ভিড় বাড়ছে। আর একটা জিনিসও চোখে পড়ছে, 2 পা অন্তর রয়েছে ট্যাটুর দোকান। সত্যি এত সংখ্যক ট্যাটু স্টুডিও গোয়া না এলে সত্যিই দেখা হতো না। বিচ স্যাক থেকে আমরা এই ফিরছি এখন হোটেলে। এই যে পিছনে এই হচ্ছে আমাদের হোটেলের ভিউটা। আর একটা কথা বলবো খাবার ব্যাপারে, আমরা দুপুরেও একটা বিচ স্যাকে খেয়েছিলাম আর এখনো একটা খেলাম। তার মধ্যে এখন যেটাই খেলাম মানে রাত্রিবেলা এই কাভিটস, সেটা কিন্তু দারুণ। মানে খাবারের কোয়ালিটি এবং দাম সব কিছু ঠিকঠাক। দুপুরেরটায় বরং দামটা অনেকটাই বেশি লেগেছিল। তো আপনারা যদি আসেন কখনো কাভিটসে অবশ্যই খেতে পারেন, আমি রেকমেন্ড করব। সকাল সকাল গরম গরম চা নিয়ে পুলের ধারে চলে এসেছি। গোয়ায় আমাদের আজকে দ্বিতীয় দিন আর হিসাব মতো প্রথম সকাল। ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা এই ব্রেকফাস্ট করেই আজকে সাইট সিনের জন্য বেরোবো। এই হলো হোটেলের ডাইনিং এরিয়া। এখানেই আসতে হবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। দিনের অন্যান্য সময় যদি কিছু খেতে চান তাহলে এদের বললে এরা কিন্তু বানিয়ে দেবে। ব্রেকফাস্টে অনেক রকম অপশান আছে, যেমন উপমা, পুরি সবজি, অমলেট, ব্রেড, বাটার, জ্যাম, জুস, চা বা কফি। আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। সেই ব্রেকফাস্ট আমরা সেরে নিয়েছি। আমরা একদম রেডি নর্থ গোয়ার সাইট সিনের জন্য। গোয়াতে আজকে মানে সেকেন্ড ডে, তবে কালকে আমরা ফার্স্ট ডে ছিল। কালকে পুরোটাই আমরা বাগা, ক্যালাঙ্গুটে এবং টিটোস লেন ঘুরে দেখেছি। আর আজকে দেখব বাকি গোয়ার যে সমস্ত সাইট সিন সেগুলো। গাড়িও এসে গেছে, বাকি কথা যেতে যেতে হবে। আর কি কি দেখলাম সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। আর শোনো, এরকম সুন্দর ছোটখাটো চার্চ ছড়ানো রয়েছে সারা গোয়া জুড়েই। আজকে আমরা নর্থ গোয়ার সাইট সিন শুরুই করলাম ক্যান্ডোলিম বিচ দিয়ে। তো চলে এসেছি আমরা সেই ক্যান্ডোলিম বিচেই, একদম চলে এসেছি। এটা হচ্ছে ক্যান্ডোলিম বিচের এন্ট্রি পয়েন্ট। এবার সেখানে আমরা ঢুকবো। গাড়ি করে আসলেও সেই গাড়িটা সাইডে রেখে এখান দিয়ে হেঁটেই যেতে হবে। কিছু দোকানপাটও রয়েছে। রাস্তা দিয়ে আসার সময়ও বেশ কিছু ভালো ভালো দোকান দেখছিলাম।
কিন্তু সেগুলোতে বিচ থেকে একটু দূরে, মেন রোডের ওপরে ছিল সেগুলো। ওখানে ডাব, জল সেগুলো পাওয়া যাচ্ছে। অসাধারণ, দূর থেকেই দেখা যাচ্ছে জলটা, আর এর জলটা কিন্তু একদম নীল। চাইলে ক্যান্ডোলিম বিচে ওয়াটার স্পোর্টসও করে নিতে পারেন। ক্যান্ডোলিম বিচে এখন আমরা দাঁড়িয়ে আছি। গোয়াতে সবই বিচ, প্রচুর বিচ, তবে একটা কথা কিন্তু ঠিক, প্রত্যেকটা বিচের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং জলের যে কালারগুলো সেটাও কিন্তু আলাদা। যখন আমরা ঢুকছিলাম দূর থেকে জলটা লাগছিল নীল, আর এখন কাছে এসে দেখতে পাচ্ছি যে জলটা হচ্ছে একটা সবুজ। অসাধারণ, মানে ক্যান্ডোলিম বিচে একটা ক্রিস্টাল ক্লিয়ার যে জলটা, এটা কিন্তু সত্যিই সুন্দর। আর রয়েছে অসংখ্য বসার জায়গা, বিচ স্যাক, এমনি ছাতা দিয়ে রিল্যাক্স করার জন্য ক্যান্ডোলিম বিচ কিন্তু সত্যি খুব সুন্দর। এই রিল্যাক্সিং চেয়ারগুলো 100 টাকা, কোথাও 150 টাকা পার ঘন্টা। বাংলা বললেও বুঝতে পারবে? ও বাবা, বুঝতে পারছি, ঠিক আছে বলো, তাহলে বলো। বিভিন্ন জায়গা থেকে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করা আমার একটা নেশা বলতে পারেন। পাহাড়ি রাস্তা দিয়ে আমরা পৌঁছালাম অ্যাগুয়াডা ফোর্টে। এই হলো টিকিট কাটার লাইন। আমরাও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ফেললাম। আমরা অ্যাগুয়াডা ফোর্টে এখন ঢুকে গেছি, এখন হাঁটছি। টিকিট কেটে নিলাম, 25 টাকা পার হেড এখানে টিকিট, আর 15 বছরের নিচে বাচ্চা হলে তার কোনো টিকিট নেই। ওয়েদারটা বেশ ভালো, গরম তো অবশ্যই আছে, সানি ওয়েদার, তবে বেড়াতে আসার জন্য কিন্তু বৃষ্টির থেকে অনেক বেশি দরকার হচ্ছে এই সানি ওয়েদারটাই। এখানে আরেকবার টিকিট দেখবে, গেটে ওখানে একবার দেখেছিল আর এখানেও একবার দেখাবে। এই দিকটায় 400 বছরের পুরনো ফোর্ট, ওই দূরে দেখা যাচ্ছে জল। তোমাদের কাছেই বেশ খাড়াই পাথরের সিঁড়ি দিয়ে ফোর্টের ওপরে আমরা চলে এলাম। অসাধারণ ভিউ এই অ্যাগুয়াডা ফোর্ট থেকে, নিচে জল, আরব সাগর দেখা যাচ্ছে, বোটিংও হচ্ছে। হ্যাঁ, কোকো বিচ থেকে যে ডলফিন রাইডটা হয় সেটাইও দেখা যাচ্ছে, আমরা করব এর পরে সেটাই। ভাবতে সত্যি অবাক লাগে যে 400 বছরেরও পুরনো ফোর্ট হচ্ছে এইটা। 1612 সালে পর্তুগিজরা এই ফোর্টটা বানিয়েছিলেন। মূলত সামনেই হচ্ছে আরব সাগর, সেই আরব সাগরের ওপর কর্তৃত্ব করার জন্য এবং বিভিন্ন প্রতিরক্ষার জন্য এই ফোর্টটাকে বানিয়েছিলেন। মারাঠাদের থেকে হোক বা অন্যান্য ইউরোপীয় বণিকদের থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য এই ফোর্টটাকে বানানো হয়েছিল। আর এই যে ওয়াচ টাওয়ারটা, সেই ওয়াচ টাওয়ারটায় তখন ওটাও যেত এবং এই ওয়াচ টাওয়ারের মাথা থেকে আরব সাগরের সমস্ত যে জাহাজগুলো সেগুলো দেখা যেত এবং এখান থেকে প্রতি 7 মিনিট অন্তর একটা সিগন্যাল দেওয়া হতো, যে তখন এত তো লাইটের সিস্টেম ছিল না, সমুদ্রেও আলো দেখার জন্য কিন্তু এটা লাইটিং সিস্টেম ছিল এই ওয়াচ টাওয়ারটা থেকে, লাইট হাউসটা থেকে আর কি। তো সব মিলিয়ে এছাড়া পুরো এই যে জায়গাটায়, পুরো এই জায়গাটায় কিন্তু 100 বা তারও বেশি সংখ্যক কামান থাকতো। সেই অ্যাগুয়াডা ফোর্টে এখন সত্যি এত বছর পরেও এটা দাঁড়িয়ে আছে, এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এখানে এসে যে প্রতি বছর এত ট্যুরিস্ট আসে, সত্যি এটা একটা গোয়ার অন্যতম ঐতিহ্য, একটা অন্যতম ট্যুরিস্ট স্পট, দেখার মতো জায়গা। সত্যি কত মজবুত সেটা আজও বোঝা যায়। আপার অ্যাগুয়াডা ফোর্ট দেখে এখন আমরা চলে এসেছি লোয়ার ফোর্ট অ্যাগুয়াডাতে। এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও, অসাধারণ।
লোয়ার অ্যাগুয়াডা ফোর্টে ঢুকতেই এই যে জায়গাটা, এই জায়গাটা অসাধারণ সুন্দর। গোয়ার আমরা যে পোস্টকার্ড ভিউ, যে ভিউগুলো আমরা দেখতে পাই, নারকোল গাছ তার সাথে সমুদ্র, ঠিক যেন সেই ভিউটাই এই পিছনে পাওয়া যাচ্ছে, অসাধারণ। লোয়ার অ্যাগুয়াডা ফোর্টে যাওয়ার পথেই এই যে নিচে যে বিচটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সিঙ্কোয়েরিয়ান বিচ। এই জন্যই এই ফোর্টটাকে অনেকে সিঙ্কোরিয়ান ফোর্টও বলে থাকে। সানসেটের সময়ও অসাধারণ লাগবে এখানে। ওই দূরে রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওই প্রথম দিকে যে আমরা ছবিও তুললাম, তারপর ওই রাস্তা দিয়ে এসে এখান দিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠে এখন ভিউ পয়েন্টের ঠিক আমরা মাঝখানটা। নর্থ গোয়া সাইট সিনের মধ্যে এটা একদম মাস্ট ভিজিট প্লেস, এটা তো একদম মিস করা যাবে না। এই জন্য প্রচুর বলিউড সিনেমার কিন্তু এখান থেকে শুটিং হয়েছে, দিল চাহতা হে, রঙ্গিলা, আরও অনেক অনেক। এত সুন্দর জায়গা যদি কাছে থাকে তাহলে তো সিনেমার শুটিং হওয়ার মতোই সুন্দর। যে লোয়ার অ্যাগুয়াডা ফোর্টের যে ভিউ পয়েন্ট ছিলাম সেখান দিয়ে হেঁটে এসে সিঁড়ি দিয়ে নামলেই হচ্ছে নিচে এই সিঙ্কোয়েরিয়ান বিচ। কয়েকটা স্টেপ নিচে নামলেই অসাধারণ এই এখান থেকে ওই ফোর্টটা দেখাও যাচ্ছে, যে ভিউ পয়েন্টে আমরা একটু আগে ছিলাম। গোয়াতে এক ধরনের মোটা চাল পাওয়া যায়, যেগুলোই রাস্তার দুধারে চাষ হচ্ছে। আমরা এখন কোকো বিচে ডলফিন ট্রিপের জন্য যাচ্ছি, আমাদের বোট রেডি আছে। भाई साहब थोड़ा हेल्प करना है, ठीक है? चले एगिए जाओ, एगिए जाओ, लोग एगिए जाओ, एगिए जाओ, एगिए जाओ, एगिए जाओ, एगिए जाओ। কোকো বিচে ডলফিনের খোঁজে এখন আমরা একদম আরব সাগরের মাঝখানে, থই থই করছে জল। না থাকলে এখন তুমি কি করবে? ওই সাদা বিল্ডিংগুলো ছিল অ্যাগুয়াডা জেল, আর ওপরে অ্যাগুয়াডা ফোর্ট, যেখানে আমরা একটু আগে ছিলাম। এই হলো কোকো বিচ, চারিদিকে একদম নারকোল গাছ দিয়ে ভর্তি একটা সুন্দর ছোট্ট বিচ। এই কোকো বিচটায় মেনলি সবাই আসছে হচ্ছে এই যে বোট রাইডগুলো করছে, এগুলো বলছে ওরা ডলফিন ট্রিপ। আমরাও এই জাস্ট করে এলাম, 400 টাকা করে পার হেড। এই বোটগুলো শেয়ারে যাবে, যতজন ইচ্ছা যাওয়া যাবে। আর পুরো একদম থই থই করছে আরব সাগর, তার একদম মাঝখানে নিয়ে যায়। ভিউটা অসাধারণ ভালো, যারা জল ভালোবাসেন তাদের ভীষণ ভালো লাগবে। এবার ডলফিন দেখাটা লাকের ব্যাপার, কেউ দেখে কেউ দেখেনি। মার্কেটিং করতে চাইলে অবশ্যই আসবেন অঞ্জুনা বিচ মার্কেটে। এসেছি নর্থ গোয়ার আরও একটা সুন্দর বিচে, অঞ্জুনা বিচে। অঞ্জুনা বিচ বিখ্যাত সানসেটের জন্য। প্রত্যেকটা বিচের কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে, যেটা দেখে বোঝাই যায় যে একটা বিচ আলাদার থেকে আলাদা। ঠিক বিকেলবেলায় এসেছি আমরা অঞ্জুনা বিচে, অনেক বিচ স্যাক রয়েছে, অনেক হোটেলও রয়েছে এখানে। সানসেটের ঠিক আগে আমরা পৌঁছালাম ক্লারা বিচ হ্যাভেনে। নর্থ গোয়ার অন্যতম সেরা সানডাউনার ক্যাফে হলো এটি। অবশ্যই কস্টলি, তবে এখান থেকে সানসেট, সমুদ্রের দৃশ্য, লাইভ মিউজিক, অ্যাম্বিয়েন্স ও অসম্ভব ভালো খাবার আপনার মন ভরিয়ে দেবে। গোয়া ভ্রমণের সাথে সাথে এখানকার নাইট লাইফ এক্সপিরিয়েন্স করতে চাইলেও এখানে আসতে পারেন।
ক্লারাতে ও হোটেলে ফিরে নবরাত্রি সেলিব্রেশন দেখে দিনটা শেষ করলাম। পুরো গোয়া সিরিজেরই সমস্ত ভিডিও পাবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে, যেখানে থাকবে সমস্ত তথ্য একদম ডিটেলে। তার মধ্যে নর্থ গোয়া, সাউথ গোয়া, পাঞ্জিম ক্রুজ, যা যা হয়, বিচ স্যাক, কোন বিচ স্যাকটা ভালো, গোয়াতে আমাদের বিভিন্ন নানান রকম অভিজ্ঞতা, নানান রকম এক্সপ্লোরেশন, সব কিছু কিন্তু তুলে ধরেছি এই গোয়া সিরিজের মধ্যে দিয়ে। আপনারা সবকটি পর্ব অবশ্যই দেখবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হলো গোয়ার স্নো পার্ক। হাতে সময় থাকলে এখানেও আসতে পারেন। সকালবেলা তুলনামূলক ফাঁকা হবে এই রোডটা, তাই সকালে রেডি হয়েই চলে এসেছি এখানে। চলে এসেছি আমরা পাড়া রোডে, একদম ডিয়ার জিন্দেগি ফেমাস, আলিয়া ভাট শাহরুখ খান অভিনীত যে সিনেমা, তারপর থেকেই রোডটা ফেমাস। দুদিকে কোকোনাট ট্রি দিয়ে ভর্তি, অসাধারণ সুন্দর একটা দারুণ ভিউ। সবাই আসে এখানে ছবি তুলতে, আমরাও এসেছি। এখানে কিন্তু সাইকেল, স্কুটি সব ভাড়া নিয়ে, রাস্তাটা অনেকটা লম্বা, সেইটা নিয়েও যাওয়া যায়। আর তাছাড়া তো এমনি গাড়ি করে এলে সেখান থেকে নেমে ফটো তোলাই যায়। হোটেলে ফিরে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের হোটেল থেকে এই সকালের ফাঁকা রাস্তায় পাড়া রোড আসতে 20 মিনিট সময় লাগলো। নর্থ গোয়ার হোটেল থেকে আমরা একটু পরেই চেক আউট করে যাব ব্রেকফাস্ট করে নিয়েই। নর্থ গোয়ার সম্পর্কে আমাদের যে আইটিনারি ছিল, কোথায় ছিলাম, কি কি খেলাম, সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের পরবর্তী ট্রিপে গোয়া প্ল্যান করতে কাজে লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমরা আজকে চেক আউট করে চলে যাব পাঞ্জিম। পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত পাঞ্জিমের ডিটেলস নিয়ে আসবো। তো আজকে আবার কালকের থেকে একটু ডিফারেন্ট মেনু, এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো আজকে আমরা প্রথমে পোহা নিয়েছি, এছাড়া আলু পরোটা আছে, অমলেট, জুস, ব্রেড, বাটার, যে যেটা নিতে পারে। তো আপাতত পোহাটাই আমরা একটু নিয়েছি, আলুর পরোটা ওরা রেডি করে দিচ্ছে একদম গরম গরম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন অবশ্যই। আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে এভাবেই দেখতে থাকুন। এবার এই গোয়ার গাড়ির ব্যবস্থাপনা সম্পর্কে একটুখানি আপনাদের ইনফরমেশন দিয়ে দিই। গোয়াতে অনেকেই এসে স্কুটি ভাড়া নিয়ে নেয় বা নিজেরা গাড়ি চালাতে জানলে তারা কিন্তু গাড়িটা শুধু ভাড়া নিয়ে নেয়, সেক্ষেত্রে খরচ অনেকটাই কম পড়ে। কিন্তু যদি গাড়ি ভাড়া করে ঘুরতে চান, সেক্ষেত্রে এখানে নিয়ম হলো 8 ঘন্টা হিসাবে অথবা 80 কিলোমিটার হিসাবে এটাকে ভাড়াটাকে নেওয়া হয় এবং তারপরে 8 ঘন্টার পরে পার ঘন্টা হিসাবে চার্জ নেওয়া হয়। সেটা কেউ 150, কেউ 200 এরমভাবে নেয়। আর মোটামুটি অ্যাপ্রক্স যদি 8 ঘন্টা হিসাবে নিতে চান তাহলে ওই 2500-এর আশেপাশে আপনাদের ভাড়া পড়বে। সেটাও অবশ্য ডিপেন্ড করে কোন কোন স্পট ঘুরছেন তার ওপরে। তবে অবশ্যই সব কিছুই এখানে বার্গেনিং করে নেবেন। হোটেল থেকে আরম্ভ করে গাড়ি ভাড়া কোনোটাই এখানে ফিক্স থাকে না, সবটাই যতটা বার্গেনিং করতে পারবেন ততটা আপনারা লাভবান হবেন। আর আমরা নর্থ গোয়া, পাঞ্জিম, সাউথ গোয়া যে যে গাড়ির সাথে ঘুরেছি সেই ড্রাইভারদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারাও কন্ট্যাক্ট করে আপনাদের ট্রিপে বুক করে নিতে পারেন।